প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। যেখান থেকে আমার এই টিউটোরিয়ালটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে আপনাদের জন্য রয়েছে 2015 সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা গণিত অংশের প্রশ্নগুলোর সমাধান নিয়ে। প্রথম প্রশ্নটি হচ্ছে, 5টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা 3টির গড় 22, সমষ্টিগতভাবে 8টি সংখ্যার গড় কত? এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। প্রথমে বলা আছে, দেখেন 5টি সংখ্যার গড় 40, তাহলে অনায়াসে আমরা এখান থেকে 5টি সংখ্যার সমষ্টি বের করতে পারবো। আপনারা জানেন, যদি গড় দেওয়া থাকে তাহলে সমষ্টি বের করতে হলে যে কয়টা সংখ্যার গড় দেওয়া থাকে তত দ্বারা গুণ করলে আমরা সমষ্টি বা যোগফল পেয়ে যাই। তারপরে বলছে ওই সংখ্যার সাথে আরও 3টি সংখ্যা যোগ করা হলো। যে 3টি সংখ্যা যোগ করা হলো তাদের গড় হচ্ছে কত? 22। তার মানে আমরা এই 3টি সংখ্যার সমষ্টি বা যোগফল আমরা বের করতে পারবো। তাহলে এই 3টি এবং 5টি 8টি সংখ্যার সমষ্টি আমরা অনায়াসে পেয়ে যাব, এবং এই 8টি সংখ্যার সমষ্টিকে 8 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব 8টি সংখ্যার গড় কত। তাহলে শুরু করা যাক। 5টি সংখ্যার গড় কত? 40। সুতরাং 5টি সংখ্যার সমষ্টি সমান 40 গুণন 5 সমান 4 5 20, তার মানে হলো 200। আবার 3টি সংখ্যা যোগ করা হলো যাদের গড় হচ্ছে কত? 22। তাহলে 3টি সংখ্যার গড় 22। সুতরাং 3টি সংখ্যার সমষ্টি সমান 22 গুণন 3, তার মানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 66। এখানে হচ্ছে 3টি সংখ্যা আর এখানে হচ্ছে 5টি সংখ্যা। 3 আর 5 হচ্ছে কত? 8। তাহলে নিচে আমরা যদি গড় বের করতে চাই 8 দিয়ে ভাগ করব। 5টি সংখ্যার সমষ্টি হচ্ছে 200 আর 3টি সংখ্যার সমষ্টি হচ্ছে 66। তার মানে যোগ করলে হবে 266। এই 266কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 33.25। পরবর্তী অঙ্কটি হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত 7:8 এবং এদের লসাগু 280। সংখ্যা দুটির গসাগু কত? লক্ষ্য করুন, এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:80। আমরা যদি সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক x মনে করি তাহলে একটি সংখ্যা হবে 7x, আরেকটি সংখ্যা হবে 8x। এই 7x এবং 8x এর লসাগু কত? এই দুটি সংখ্যার লসাগু হবে, যেহেতু এটা আর এটা আমাদের আর উৎপাদক করার সুযোগ নেই, 7 8 56, এবং দুইটার মধ্যে কমন যেটা আছে সেটা, তাহলে 56x হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমাদের লসাগু সমান দেওয়াও আছে কত? 280। তাহলে আমরা বলতে পারি যে 56x সমান 280। সুতরাং x ইজ ইকুয়াল 56 280। আমরা যদি এটাকে ভাগ করি 28 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 2, 28 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হচ্ছে 10, 2 দিয়ে 10কে ভাগ করলে হচ্ছে 5। সুতরাং x সমান আমরা পেয়ে গেলাম 5। সুতরাং নির্ণেয় গসাগু 5, অর্থাৎ এই প্রশ্নটির সমাধান হচ্ছে 5। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ঘন্টায় y মাইল বেগে x মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে? আমাদের একটি সূত্র জানা আছে যে দূরত্ব ইজ ইকুয়াল সময় গুণন গতিবেগ। সেই সূত্রের সুবাদে আমরা লিখতে পারি যে সময় ইজ ইকুয়াল
দূরত্ব বাই গতিবেগ বা গতি। এখানে যেহেতু আমাদের গতিবেগ দেওয়া আছে, গতি দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি কি দূরত্ব কত, এক্স মাইল দূরত্ব, তাহলে দূরত্বের পরিমাণ হচ্ছে এক্স এবং কত মাইল বেগে চলে, ওয়াই মাইল, তার মানে গতিবেগ হচ্ছে ওয়াই মাইল। সুতরাং এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে এক্স বাই ওয়াই। পরবর্তী প্রশ্ন, 16 জন শ্রমিক একটি কাজ 3 ঘন্টায় সম্পন্ন করতে পারে। উক্ত কাজটি সম্পন্ন করতে 5 জন শ্রমিকের কতদিন লাগবে? এখানে লক্ষ্য করুন, প্রথমত আমাদের 16 জন শ্রমিকের লাগে কাজটি করতে 3 ঘন্টা, তার মানে এলো শ্রমিকের সংখ্যা। প্রথম অংশে শ্রমিকের সংখ্যা 16 জন এবং তাদের সময় লাগে 3 ঘন্টা। দ্বিতীয় অংশে আসেন, উক্ত কাজটি সম্পন্ন করতে 5 জন শ্রমিকের কতদিন সময় লাগবে? এটাকে আমি অত্যন্ত সহজভাবে করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম ক্ষেত্রে আমাদের লেবার ইনটু টাইম, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা লেবার ইনটু টাইম লিখব। লেবার ইনটু টাইম ইজ ইকুয়াল লেবার ইনটু টাইম। দেখেন আমি কিভাবে সূত্রটা লিখছি। অতি সহজে আমরা ঐকিক নিয়মে না করেও অঙ্কটা করতে পারি, আর ঐকিক নিয়মে করলেও এটা খুব বড় একটা অঙ্ক না, ছোট একটি অঙ্ক। তাহলে এখানে লক্ষ্য করেন, L1 ইন্টু T1, অর্থাৎ প্রথম ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা L1 এবং সময় হচ্ছে T1, এর সমান হবে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি আছে, কাজটি সম্পূর্ণ করতে 5 জন শ্রমিক লাগবে। তার মানে এখানে শ্রমিকের সংখ্যা আমরা লিখতে পারবো L2 ইন্টু এর সময়টা কত আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে, অর্থাৎ T2। এবার যদি আমরা মানটা বসিয়ে দিই, এগুলোর মান বসিয়ে দিই, তাহলে লক্ষ্য করুন আমার অতি সহজে হয়ে যাবে। L1 হচ্ছে 16 গুণন T1 হচ্ছে 3 ইজ ইকুয়াল L2 হচ্ছে 5 ইন্টু T2। এখানে লক্ষ্য করুন, সুতরাং আমরা লিখতে পারি যে, আমি একটু সংক্ষেপে করছি, T2 ইজ ইকুয়াল 16 গুণন 3 বাই 5, তার মানে হচ্ছে 3 16 48 বাই 5 ইজ ইকুয়াল, আমরা জানি 5 নং 45, 9 5 ভাগের 45 3 এত। তার মানে হচ্ছে কি উক্ত কাজটি সম্পন্ন করতে 5 জন শ্রমিকের লাগবে 9 সমস্ত 5 ভাগের 3 দিন। এটি হচ্ছে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, 6 সমস্ত 4 ভাগের 1% হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে? তো এখানে আমাদের লক্ষ্য করুন দেওয়া আছে সুদের হার, অর্থাৎ আমাদের আর দেওয়া আছে সময় কত, কত সময়ে, তার মানে আমাদেরকে টি ইজ ইকুয়াল হোয়াট, টি নির্ণয় করতে হবে, টাইম নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের 96 টাকার সুদ, তার মানে আমাদের এখানে কি দেওয়া আছে, বি দেওয়া আছে বেজ, এবং সুদ 18 টাকা, তার মানে সুদের পরিমাণ 18 টাকা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের আয়। এখন ইতিপূর্বে আমি সুদ কষা নিয়ে একটি টিউটোরিয়াল করেছিলাম, যেখানে অতি সহজে সূত্রের সাহায্যে আমি অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছি। আপনারা সেই ভিডিওটি দেখে নিলে আপনাদের জন্য সহজ হবে। এখন আমরা যেহেতু সময় বের করতে চাচ্ছি, সুতরাং টি ইজ ইকুয়াল আই বাই বি আর ইন্টু 100। এখন আমরা এখানে যদি মানটা বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এখানে আই ইজ ইকুয়াল কত, আই হচ্ছে 18, অর্থাৎ সুদের পরিমাণ। তারপরে বি হচ্ছে কত, 96, তারপর হচ্ছে সুদের হার গুণন সুদের হার কত, 6 সমস্ত 4 1, অর্থাৎ 4 6 24 আর 25, অর্থাৎ 4 ভাগের 25, 4 ভাগের 25 গুণন 100। এখানে লক্ষ্য করুন, আমরা এই 4 দিয়ে যদি 96কে ভাগ করি তাহলে হচ্ছে 24, তারপরে এই 24কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 4, আর 18কে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 6। এই 4 দিয়ে যদি আমি 100কে ভাগ করি তাহলে হচ্ছে 25, আর এই 25 দিয়ে 25কে যদি ভাগ করি তাহলে হচ্ছে 1। তাহলে 3
আর 1 যদি আমরা গুণ করি হচ্ছে আমাদের কত 3 একে 3 অর্থাৎ এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে 3। পরবর্তী প্রশ্ন একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো 45 টাকা বেশি হলে 5% লাভ হতো অর্থাৎ বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হতো তাহলে লাভের পরিমাণ আমাদের 5% বেড়ে যেত। তাহলে ঘড়ির ক্রয় মূল্য কত? আমরা ক্রয় মূল্যকে 100% ধরে নিব। যদি 100% ধরে নিয়ে এখানে একটা জিনিস লক্ষ্য করেন 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100% মাইনাস 10% ইজ ইকুয়াল 90% অর্থাৎ 90%। এখন 45 টাকা যদি বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে তার 5% লাভ হতো। সেক্ষেত্রে 100%-এর সাথে আমার লাভটা যদি যোগ করি তাহলে হবে কত? 105%। এখন এই 105% থেকে 90% যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমাদের থাকছে কত? এখানে 15%। অর্থাৎ আমরা বেশি হচ্ছে কত? 15%। কেন বেশি হচ্ছে? 45 টাকা বেশি মূল্যে বিক্রয় করার ফলে, যার কারণে আমরা বলতে পারি 15% ইজ ইকুয়াল 45। সুতরাং আমরা ক্রয় মূল্য যদি বের করতে চাই, সুতরাং ক্রয় মূল্য সমান আমরা লিখতে পারি, আপনারা এটা এভাবেও লিখতে পারেন যে 15% সমান 45 টাকা, 1% কত? 100% কত? আর এটাকে আমি শর্টকাট যদি লিখে ফেলি তাহলে হবে 15 ভাগের 100 গুণন 45। 45কে যদি আমি 15 দিয়ে ভাগ করি তাহলে 3 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে হচ্ছে 300। অর্থাৎ এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে 300। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত? এখানে পি সংখ্যক বিজোড় সংখ্যা, এটা একটা সূত্র বিজোড় সংখ্যার, এই যোগফলের সূত্র হচ্ছে পি স্কোয়ার। সুতরাং এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে পি স্কোয়ার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 18 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল 7 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? এখানে লক্ষ্য করুন দুটি মান আমাদের দেওয়া আছে, একটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 18 এবং আরেকটি হলো এক্স ওয়াই ইজ ইকুয়াল 7। তবে আমাদের বের করার বিষয় হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল কত? জানা আছে, আমরা একটা ফর্মুলায় নিয়ে যাব, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এর মানে হচ্ছে এখানে লক্ষ্য করুন এক্স স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আমাদের পাইলাম কি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে 18 মাইনাস 2 আর এক্স ওয়াইয়ের মান হচ্ছে আমাদের 7। সুতরাং এখানে আমরা পাই কত? 18 মাইনাস 14 ইজ ইকুয়াল হচ্ছে কত? 4। সুতরাং এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে 4। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কিউব রুট, এর মধ্যে কিউব রুট এ কিউব। এই প্রশ্নটি আমরা সমাধান করব। লক্ষ্য করুন এখানে আমরা প্রথমে এই ভিতরের অংশটুকুর কাজ করব। তো ভিতরে আমাদের কি আছে? উপরেটা আমি লিখে নিচ্ছি কিউব রুট, আর ভিতরে আছে কিউব রুট এ কিউব। তাহলে এ কিউবের জায়গায় থাকলো, আর সেই কিউব রুটের কারণে আমরা লিখতে পারি 1/3। তাহলে এই কিউব রুটের এই 1/3 3 এবং 3 যদি আমাদের কাটা যায় তাহলে থাকে কিউব রুট এ। কিউব রুট এ মানে এ টু দি পাওয়ার 1/3। এই প্রশ্নটির অ্যান্সার এ টু দি পাওয়ার 1/3। পরবর্তী প্রশ্নটি হচ্ছে এক্স ইনভার্স 3 মাইনাস 0.001 ইজ ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ারের মান কত? তাহলে আমরা যদি এক্সের মান জানতে পারি তাহলে এক্স স্কোয়ারের মানটাও আমরা জানতে পারবো। লক্ষ্য করুন এখানে এক্স ইনভার্স ইজ ইকুয়াল, এই পাশে এটা মাইনাস আছে, ওই পাশে চলে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তার মানে আমরা 0.001 লিখতে পারি। এর সমান আমরা কি লিখতে পারবো? বা 1/x কিউব ইজ ইকুয়াল, আমরা এখানে লিখতে পারবো, এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে যাই তাহলে হবে উপরে একটা 1 এবং নিচে দশমিকের জন্য একটা 1 আর 3 ঘর এর জন্য 3টি 0। বা আমরা লিখতে পারবো 1x কিউব
ইজ ইকুয়াল 1, এখানে লিখতে পারবো 10 কিউব। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে এখান থেকে x ইজ ইকুয়াল 10, আমাদের বের করতে হবে x স্কোয়ার। সুতরাং x স্কোয়ার ইজ ইকুয়াল 10 স্কোয়ার ইজ ইকুয়াল 100। এই প্রশ্নটির উত্তর হচ্ছে 100। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 2 বেসড লগ 64 প্লাস 2 বেসড লগ 8 এর মান কত। আমরা এটা সমান এখানে লিখতে পারি 2 বেসড লগ 2 6 প্লাস লগ 2 বেসড লগ 2 3। আপনারা জানেন সূচকগুলো যদি লগ থাকে তাহলে লগের আগে চলে আসে, তাহলে আমরা কি লিখতে পারবো এখানে 6টা যদি আগে চলে আসে 6 2 বেসড লগ 2 প্লাস 3 2 বেসড লগ 2। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, আমরা জানি এই লগের অঙ্কের ক্ষেত্রে যা হয় সেটা হচ্ছে যে যদি লগ এ হয় তাহলে তার সমান হয় 1। এবার এই টাইপের যেগুলো হবে তার সমান 1 হবে, যেমন লগ 2 ইজ ইকুয়াল 1, লগ 5 ইজ ইকুয়াল 1, লগ 3 ইজ ইকুয়াল 1, এরকম হয়ে থাকে। সুতরাং আমরা এটা সমান লিখতে পারবো 6 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 ইজ ইকুয়াল 6 প্লাস 3 ইজ ইকুয়াল 9। সুতরাং এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে 9। পরবর্তী প্রশ্নটি হচ্ছে x প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল 4 হলে x বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান কত। এখানে লক্ষ্য করুন আমরা মান থেকে অঙ্কটা করার চেষ্টা করছি। আগে মানটাকে একটু সিম্পল করে নিই। এই দুটির লসাগু হচ্ছে x, এটা দিয়ে আমরা x কে গুণ করলে হচ্ছে x স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কত 1 ইজ ইকুয়াল 4, বা আমরা লিখতে পারবো এটা নিচে 1 আছে আর যদি গুণ করি তাহলে x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল 4x। এখন এই অংশের মধ্যে যদি আমরা মানটা রিপ্লেস করি তাহলে কি হয় দেখেন, এখানে সমান দিলাম x স্কোয়ার প্লাস 1, তাহলে x স্কোয়ার প্লাস 1 সমান কত 4x। তাহলে আমি লিখতে পারি এখানে 4x মাইনাস 3x ইজ ইকুয়াল আমরা লিখতে পারবো x বাই এক্স ইজ ইকুয়াল আমরা লিখতে পারবো 1। সুতরাং এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে 1। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধকে আমরা যদি 3 গুণ বৃদ্ধি করি তাহলে কি হবে, পাই আর স্কোয়ার, আরেকটা হচ্ছে আমাদের 3 গুণ বৃদ্ধি পাবে। 3 গুণ বৃদ্ধি পালে আমরা কি লিখতে পারি যে পাই আর এইটাকে যদি আমরা 3 লিখি হোল স্কোয়ার, এর সমান আমরা লিখতে পারবো কত পাই ইন্টু 9 আর স্কোয়ার। এখন এর মানে হচ্ছে 9 পাই আর স্কোয়ার। এখন কত গুণ বৃদ্ধি পেল সেটা হলো আমাদের দেখার বিষয়। এখন কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে এটা হলো আমাদের প্রাথমিক ক্ষেত্রফল আর এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল। তাহলে এর মধ্যে এত কত গুণ বৃদ্ধি পেল আমরা এখানে লিখতে পারি পাই আর স্কোয়ার 9 পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার এবং পাই আর স্কোয়ার যদি আমরা ভাগ করে দিই কেটে দিই তাহলে আমাদের থাকে 9, অর্থাৎ এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 9 গুণ। সমান নিচে আমরা লিখতে পারবো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা অনুযায়ী আমরা বলতে পারবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে 6√6 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। √6কে যদি আমরা স্কোয়ার দিয়ে করি তাহলে আমরা রোড স্কোয়ারে কাটা যাবে, তার মানে 6 থাকবে, আর 2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 4। আর উপরে লক্ষ্য করুন 2√2, এখানে ভিতরের যে মানটা আছে আমরা যদি এরকম লিখি √2 ইন্টু √3 মাইনাস √2 ইন্টু √2,
আমরা লিখতে পারি 2কে 2বার যদি √2 করি তাহলে আবার √2 গুণ দিলে আমাদের 2 চলে আসে। এখন আমরা যা করতে পারি সেটা হচ্ছে, এখানে লক্ষ্য করুন, আমি যদি উপর থেকে এই √2 এর সাথে আরেকটা √2কে কমন নিয়ে আসি তাহলে এখানে কি হচ্ছে, ভিতরে থাকছে √3 মাইনাস √2 আর নিচে থাকছে 2। এখানে লক্ষ্য করুন, নিচে 2 আর উপরে √2 গুণ করলে আমরা জানি 2 হয়, আর এইখানে থাকলো √3 মাইনাস √2। এই 2 এবং 2 যদি কাটা যায় তাহলে আমাদের রেজাল্ট থাকছে কতটুকু, এইটুকু। সুতরাং এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে √3 মাইনাস √2। পরবর্তী প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 4√2 একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের একটি সূত্র √2a, তাহলে এর সমান কত, 4√2। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি a ইজ ইকুয়াল 4√2 বাই √2। √2 এবং √2 যদি কাটা যায় তাহলে থাকে 4। সুতরাং এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে 4। তারপরের প্রশ্নটি হচ্ছে -4a² প্লাস 23a প্লাস 6 এর উৎপাদক কোনটি। আমরা যদি এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা এই মাইনাসটাকে কমন নিয়ে নেই, তাহলে 4a² মাইনাস 23a মাইনাস 6। এখন এই ভিতরের অংশটুকুকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব, সমান এখানে মাইনাস থাকলো আর এইখানে আমরা লিখতে পারি 6 4 6 24। 24 যেহেতু আমাদের এখানে মাইনাসে আছে তাহলে -24 প্লাস a যদি আমরা করি তাহলে আমাদের মিডল টার্ম হয়ে যায়, তার মানে 4a² মাইনাস 24a প্লাস a মাইনাস 6। এখন এইটুকুর সমান আমরা কি লিখতে পারি, মাইনাস, প্রথম এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, এই দুটো থেকে আমরা 4a কমন নিতে পারি। 4a যদি আমরা কমন নিয়ে নেই তাহলে আমাদের এখানে থাকছে a মাইনাস 6। এখানে আবার এই দুটো থেকে যদি আমরা +1 কমন নেই তাহলে থাকছে কি a মাইনাস 6। এবার লক্ষ্য করুন, আমাদের এখানে a মাইনাস 6 আছে, এখানে a মাইনাস 6 আছে, তাহলে উভয় জায়গা থেকে যদি আমরা a মাইনাস 6 কমন নিয়ে যাই তাহলে আমাদের থাকছে কি মাইনাস a মাইনাস 6 ইন্টু থাকলো কত, 4a প্লাস 1, 4a প্লাস 1। সুতরাং এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে -a মাইনাস 6 4a প্লাস ইন্টু 4a প্লাস 1। পরবর্তী প্রশ্নটি হচ্ছে a প্লাস b, এ একটা রাশি দেওয়া আছে, a² মাইনাস b² একটা, a³ মাইনাস b³ একটা রাশি দেওয়া আছে, এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথম রাশিটি আমি সংক্ষেপে লিখছি, প্রথম রাশিটি হচ্ছে a প্লাস b আর দ্বিতীয় রাশিটি হচ্ছে আমাদের a² মাইনাস b², তার সমান আমরা লিখতে পারবো a প্লাস b ইন্টু a মাইনাস b। এবং তৃতীয় রাশিটি সমান a³ মাইনাস b³, এর সমান আমরা লিখতে পারবো a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। এখানে লক্ষ্য করুন, প্রথম রাশির উৎপাদক যদি এটা হয়, দ্বিতীয় রাশি এটা, তৃতীয় রাশি এটা, এই তিনটি রাশির মধ্যে আমরা কমন কোন রাশি পাইনি, সুতরাং এর গসাগু হবে, সুতরাং গসাগু সমান 1, কমন না পাইলে তার গসাগু হয় কত, 1। পরবর্তী প্রশ্নটি হচ্ছে
253 ডিগ্রি কোণকে কি কোণ বলে? তাহলে 253 ডিগ্রি কোণ কে প্রবৃদ্ধ কোণ বলে, কারণ হচ্ছে দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে এই যে মানটা আমাদের এখানে দেওয়া আছে এটি হচ্ছে 180 এর বড় এবং 360 এর ছোট, সুতরাং এটি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তারপরে প্রশ্নটি হচ্ছে কোন সমকোণী ত্রিভুজের ভূমি এ, উচ্চতা বি এবং অতিভুজ সি হলে কোনটি সঠিক? আমি এখানে অপশনগুলি তুলি নাই, এখানে লক্ষ্য করুন এইটা হচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ভূমিটা হচ্ছে এ, উচ্চতা হচ্ছে বি এবং অতিভুজ হচ্ছে সি। আমরা জানি পিথাগোরাসের একটি সূত্র রয়েছে এরকম যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল অপর বাহু দুটির স্কোয়ারের সমষ্টি। তার মানে আমরা এখানে লিখতে পারবো যে সি স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি হবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত? আমরা জানি সমবাহু ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে এর প্রত্যেকটা বাহু পরস্পর সমান, আর প্রত্যেকটা বাহু যদি সমান হয়ে থাকে তাহলে প্রত্যেকটা কোণও পরস্পর সমান। তা আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি তিন কোণের সমষ্টি হলে 3 দিয়ে ভাগ যদি করি আমরা প্রত্যেক কোণের পরিমাণ পাবো কত? 60 ডিগ্রি। তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বয়সের বর্তমান বয়সের অনুপাত কত? আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত নির্ণয় করতে বলেছে। বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত যদি আমাদের নির্ণয় করতে বলে তাহলে বাকি অংশটুকুর আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ এটাই হচ্ছে বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে পিতার বয়স পুত্রের বয়সের যেহেতু 4 গুণ, পুত্রের বয়স যদি x হয় তাহলে পিতার বয়স হবে কত? 4x। তাহলে আমরা পিতা এবং পুত্রের বয়সের বর্তমান বয়সের অনুপাত যদি করতে চাই প্রথমে আমরা পিতার বয়স লিখব, তার মানে 4x অনুপাত x। উভয় পাশে আমরা x দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হলো? 4 অনুপাত 1। তার মানে পিতার বয়স পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 4 অনুপাত 1। পরবর্তী প্রশ্নটি হচ্ছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4 অনুপাত 5। বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে ব্যাসার্ধ দুটি বৃত্তের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে। একটি বৃত্তের ব্যাসার্ধকে আমরা R1 ধরি এবং ব্যাসার্ধ যদি R1 ধরি আমরা, এই দুটি হচ্ছে আমাদের অনুপাত। তাহলে ব্যাসার্ধ কত হবে? দুটির সাধারণ একটা গুণনীয়ক যদি আমরা নেই তাহলে সেটা আমরা যদি x ধরি তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4x এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ R2 হচ্ছে 5x। এখন প্রশ্ন হচ্ছে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই স্কোয়ার। তাহলে প্রথম বৃত্তটির জন্য আমরা লিখতে পারি পাই R1 স্কোয়ার, এর অনুপাত হবে পাই R2 স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার মানে হচ্ছে কত? এখানে আর এর সমান আমরা লিখতে পারি এখানে 4x বা 4x। তাহলে 4x স্কোয়ার অনুপাত দিয়ে আমরা লিখতে পারবো এখানে পাই R2 স্কোয়ার মানে হচ্ছে 5x স্কোয়ার। এর সমান আমরা কি লিখতে পারবো? লক্ষ্য করুন এখানে আমরা 4 4 16, উভয় পাশে আমরা যদি পাই দিয়ে ভাগ করি চলে যাবে। আর এখানে হচ্ছে 4 4 16, 16x স্কোয়ার অনুপাত 5 5 25, 2 5 25x স্কোয়ার। এর সমান আমরা কি লিখতে পারবো? উভয় পক্ষকে যদি আমরা x স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 16 অনুপাত 25। সুতরাং এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে
16:25। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 3√3 এর 3 ভিত্তিক লগ কত? তাহলে 3 ভিত্তিক লগ যদি হয় এর সমান আমরা লিখতে পারি লগ 3 বেসড লগ 3√3 সমান লগ 3 বেসড লগ 3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 সমান লিখতে পারবো আমরা লগ 3 ভিত্তিক লগ, এখানে 3 উপর পাওয়ার কিছু নাই মানে হচ্ছে 1 আছে, আর এখানে 3 উপর পাওয়ার আছে 1/2। তাহলে আমরা জানি গুণের বেলায় পাওয়ারে পরে যোগ হয় যদি বেস 1 থাকে, তাহলে এখানে যেহেতু 3 বেস তাহলে 3 1 প্লাস 1/2 ইজ ইকুয়াল লগ 3। এখানে হচ্ছে 3 আর এইটাকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত 1.5, আর 1.5 মানে হচ্ছে 3/2 1/2 প্লাস 1 মানে 1.5। এখন আমরা কি করব, আমরা জানি এই সূচকটা লগের খাতিরে আগে চলে আসে, তাহলে এখানে লিখতে পারবো আমরা 3/2 আর এখানে থাকছে 3 বেসড লগ 3। আমি এরকম আরেকটা অঙ্ক পূর্বে দেখিয়েছি, দুইটা যদি সেম থাকে আমরা এর সমান 1 লিখতে পারবো, তার মানে 3/2 ইন্টু 1 ইজ ইকুয়াল 3/2। সুতরাং এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে 3/2। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আখের রসে চিনি ও পানির অনুপাত 3:7 হলে রসে কি পরিমাণ চিনি আছে এটা আমাদের বের করতে হবে। এখানে প্রথমটা হচ্ছে চিনি, তারপরে হচ্ছে পানি, তাহলে অনুপাত রাশিদ্বয়ের যোগফল কত হবে? 3 + 7 ইজ ইকুয়াল 10। এই 10 এর মধ্যে কতটুকু চিনি আছে? চিনি আছে 3, তার মানে আমরা বলতে পারি যে 10-এর মধ্যে চিনির পরিমাণ হচ্ছে 3। এই প্রশ্নটির অ্যান্সার শতকরায় দেওয়া আছে, তাই আমরা এটাকে শতকরায় বের করে নিব, 100 দিয়ে গুণ করব। এটা যদি আমরা 10 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে হচ্ছে 10, তার মানে 3×10 = 30, এর অর্থ হচ্ছে 30%। সুতরাং এই প্রশ্নটির অ্যান্সার হবে 30%। আশা করছি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আর অন্যদেরকে উপকৃত করার জন্য এই ভিডিওটি শেয়ার করবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার 2021।